असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে টপিক হলো যে কি জানি তোমায় নতুন করে জানবো বলে। তার ঠিক আছে, এটাই করো। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন। তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন ও মোর ভালোবাসার ধন। তোমায় নতুন করে পাবো বলে ওগো তুমি আমার নও আড়ালের, তুমি আমার চিরকালের। তুমি আমার নও আড়ালের, তুমি আমার চিরকালের। ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগ্ন ও মোর ভালোবাসার ধন। তোমায় নতুন করে পাবো বলে। আমরা একটুখানি মাকে দেখতে চাইছি কিভাবে একটু নতুন করে। আর মা চিরকালের নতুন, চিরকালের পুরাতন, চিরকালেরই মা। হঠাৎ সঙ্গমিত্রার ওই মেসেজ পেয়ে ভাবছি, তো তখন বললেন আপনি যেটা এখন পড়ছেন আপনি সেটা থেকেই বলুন। পড়ছি আর কোথায়, পায়ের ব্যথাতেই তো তার যত্ন আপনি নিতেই তো সময় চলে যায়, তো আর পড়ার সময়টা পাচ্ছি কোথায়। যাই হোক, তবু এখন একটা নতুন বই বেরিয়েছে কালচার ইনস্টিটিউট থেকে। আপনারা দেখেছেন বইটা? আমি দেখাই। বইটা হচ্ছে বইটার নাম হলো সারদা শতদল, স্মরণে মননে নারী সমস্যার সমাধানে। এইরকম বৃহদাকার একটি বই। এটাকে অতি কষ্টে নাড়াচাড়া করে দেখি, তা কতটুকু আর দেখতে পারি, বেশি দেখতে পারিও না। তো আপনার এটা বেরিয়েছে মোটেই 7th February 2026। সুতরাং কতজন দেখতে পেয়েছেন জানি না। বিভিন্ন তো 80টা আর্টিকেল নিয়ে বইটা। তো ওর প্রথম দিকেই দেখতে গিয়ে স্বামী সুপর্ণানন্দজির লেখাটার হেডিংটা খুব ইন্টারেস্টিং লাগলো, তাই ওটাই প্রথম খুলতে লাগলো। মানে উনি লিখছেন শ্রী শ্রী মাকে বোঝা এবং ভুল বোঝা। লিখে
শ্রীশ্রীমাকে বোঝা আর ভুল বোঝা, তা আমার তখন একটু পড়ে টড়ে যখন দেখেছি তখন মনে হলো যে যে শ্রীশ্রীমাকে বোঝা, ভুল বোঝা আবার না বোঝা সবটাই হতে পারে। ও আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে আমরা কি করতে পারি, সামান্য এইরকম একটা বুদ্ধি, যাই হোক। তা আমি তখন সেইটাকে করে যে দেখছি যে কি কোথায় যাওয়া যায়। মানে সেই বইটাতে লিখছেন যে মা কত রকম ভাবে জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছেন, নানা ভাবে দেখা দিয়েছেন, কেউ বুঝছে কেউ বুঝছে না, এই তো ব্যাপার। তখন একটা জায়গায় উনি লিখেছেন, সেইটা হলো, আমি আপনার কাছে ওইসব বলি ওখান থেকেই করে বলছি। যখন ভক্তরা মায়ের কাছে উল্লেখ করেন মা, বিশেষ করে মনে পড়ে ভক্তেরা যখন শ্রী শ্রীমা নিজের মুখে তার ডাকাত বাবার কাহিনী শুনবার ইচ্ছা প্রকাশ করলে তিনি তা বলতে ব্যথিত হতেন। কারণ তার সঙ্গীরা যারা সেই রাত্রে তাকে ওই ঘন অন্ধকারে ফেলে গেছে এই চরম বিপদের মধ্যে, তাদের কৃতকার্যের জন্য একটু কুণ্ঠিত হতেন, তাই জন্য হয়তো বলতে চাইতেন না। আর তারপরে ওই ওদের কি ডাকাতদের কি বললো তৎ করে, বাবা মা ভাগ্যে দুজনই এসে গেছিলেন না, ডাকাত বাবা ডাকাত মা দুজনই এসেছিলেন, ভাগ্যিস তোমরা এলে, নইলে যে কি হতো, আমার সঙ্গীরা একা ফেলে চলে গেছে। এই যে আত্মস্বর, তার সেদিন কিন্তু আত্মস্বরটা আপনাদের মনে হয় সেই আত্ম যে স্বরটা সেটাই মাকে রক্ষা করেছিল? একটু ভেবে দেখি আমরা, মনে হয় না যে সেই স্বরটাই যে তাকে রক্ষা করেনি, রক্ষা করেছিল, উনি লিখছেন রক্ষা করেছিল তার জগজ্জননী দেবী রূপ, যা দেখে ডাকাত দম্পতি পায়ে লুটিয়ে পড়েছিল। কিন্তু সে রূপের পরিচয় কি তার সঙ্গীরা কেউ পায়নি? সেইটাই ওনার প্রশ্ন হচ্ছে, সে রূপের পরিচয় কি সঙ্গীরা কেউ পেয়েছিল? আমি বলতে চাই সঙ্গীরা তো সব আত্মীয় স্বজন, তারা কি মায়ের মহিমা কিছুই জানতেন না? এটা কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। নইলে কি এই ঘোর বিপদের মধ্যে ওরকম একা রেখে যেতে পারেন? ওরা জানেন মায়ের মহিমা, হয়তো বা কিছু জানতেন, তাই জন্যই বোধহয় ওরকম ওরা এগিয়ে গেছেন, বা জানি না কিভাবে স্মরণে মননে কিভাবে এই জিনিসটা আমাদের কাছে ধরা দেবে। ঘটনাটাই তো একটা আশ্চর্য ব্যাপার, দেখা দিলেন চলে গেলেন, এটা কিভাবে মা স্বরূপত ওরা বুঝেছিলেন কি বোঝেনি, এই চিন্তাই তো মনটাকে ঘুরিয়ে দেওয়া যায়। দেখ, আপনাদের কাছে আমি উত্তর চাইব, সঙ্গীরা কি ভেবে ফেলে গেছিলেন? বলছেন যে এই বিপদের মধ্যে তারা কি স্বরূপ কোনোদিনও বুঝতে পেরেছিলেন না? জানতেন, কিছুটাই জানতেন, কারণ বেশ কিছুদিনই তো মা ওদের সঙ্গে ছিলেন। তার মার মহিমা বোঝা ঝলক দিয়ে মাঝে মাঝে তো দেখাই যেত, সবসময় তো প্রায় ঝলক দিতেন। ডাকাত বাবা চিনে ফেললো আর আত্মীয়রা চিনতে পারলো না, যাক সেটা হতে পারে, রঙ্গময়ীর রঙ্গ দেখে অবাক হয়েছি, ওটা কি স্বাভাবিক? অবাকই হয়েছি, কত যে কতই না রঙা আমাদের কি বোঝার সাধ্যি আছে, বোঝার সাধ্যি তো আমাদের নেই। তাই কারণ তিনি অনন্ত, অনন্য বুদ্ধিতত্ত্ব রূপে আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। কিন্তু কিছু সৌভাগ্যের অধিকারী যারা সেই শুদ্ধ বুদ্ধি দিয়ে হয়তো কিছু আভাস পান, কতজনই বা সেরকম পান বলুন? কতজন সেই মায়ের মহিমাকে বুঝে কিন্তু একটু একটু ঝলকি যে আমাদের কাছে একেবারে ভরিয়ে দেয়, যথেষ্ট হয়ে যায়। তাই আমি, কারণ মা, আর এখন কি ভাবছি, এই যে এত লেখা হয়েছে আর তারপরেও নানা দিক থেকে মাকে তো বোঝার জন্য চেষ্টা করা হয়েছে, সেটাই একটা দিক আমি একটু ধরতে চাইছি।
এমনি তো মায়ের স্তবে ইয়া যজ্ঞে দাহিকা শক্তি শক্তি সর্ববিদ্যা স্বরূপাঙ্কাং শারদাং প্রণমাম্যহম। এই যে সেই বিদ্যা, বিদ্যার স্বরূপ, বিদ্যার সমস্ত শাখায় তিনি আছেন আমাদের শ্রী শ্রী মা। কিন্তু একটা ব্যাপার হয়েছে যে মানে আজকাল যত মডার্ন বিদ্যা যত আসবে যা আসছে সবকিছুর মধ্যেই তো আমরা মাকে দেখতে পাই। আর মা কিভাবে দেখতে পাই, সে মা সবকিছুর আছে, এত আগে আগে জেনেও ফেলেছেন। আমরা যদি জিজ্ঞেস করি তো কত নতুন কি আসবে মা সব জেনে গেছেন। হ্যাঁ, কেন? সেটাই তো, সেই জন্য তুমি একজন একটা ওয়ান্ডার ওমেন, ওয়ান্ডার ওমেন, বিস্ময়কর। সেই জন্য একটা এরকমের একজন বিস্ময়কর ওয়ান্ডার ওমেনের কথা একটু বলার চেষ্টা করছি। আর ওয়ান্ডার ওমেন শুনলে আমাদের কি মনে হয়? বিশেষ করে জেন জি যারা, মানে একেবারে মডার্ন যারা আছেন, ছোট জেন জি বলে যাদের, তারা কি করে, সেই তারা ভাবে যে ওই পৃথিবীতে বিচরণ করছেন সেরকম একটা ওয়ান্ডার ওম্যান, সত্যের একটা ল্যাসো নিয়ে আর ইনভিজিবল ডিস্ট্রাকটিভ একটা ব্রেসলেট নিয়ে না, এরকম নিয়ে নয়, বরং প্রেম প্রজ্ঞার আর নীরব স্বার্থ, নীরব সেবায়, নিঃস্বার্থ সেবা, এইসব অদৃশ্য নিয়ে এই পৃথিবীতে উনি বিচরণ করে গেছেন। ওয়ান্ডার ওম্যান শুনে তো জেনজিরা বলে উঠবে যে উঠবে তাদের কি 1941-এ যে 1941-এ আমাদের একজন একটা কমিক বই তো এসছিল সেই সময়, উনি ওটা উইলিয়াম মার্স্টন বলে একজন নায়িকার সৃষ্টি করেছিলেন, যার ওই রকম একটা ইয়ে ছিল, বেশ অ্যামাজন রাজকুমারী সে, যিনি একটা নারী শক্তির প্রতীক আর বিচার এবং শক্তির প্রতীক ছিলেন। কিন্তু এই কাল্পনিক চরিত্রের জন্ম হবার বহু আগে ভারতবর্ষ এক ওয়ান্ডার ওমেনকে পৃথিবীকে উপহার দিয়েছিল। একটা মানে তার কত আগে তিনি হলেন বিশ্বজননী শারদা মা। তিনি কিরকম তার জীবনের আধ্যাত্মিক দিকটা আমরা কোথায় দেখি মাকে? শুধু কি একদম আধ্যাত্মিক দিক এবং লৌকিক জগৎ অবলীলায় যুক্ত করে দিয়েছেন, আমাদের দেখিয়ে দিয়েছেন প্রকৃত শক্তি কখনোই আধিপত্যে নয়, বরং প্রেম ও নিঃস্বার্থ সেবায়, নিঃস্বার্থ মানব সেবাতেই আমাদের এই শক্তিটা আছে। এবং সেটাকে ব্যাখ্যা করে বলার মতো কোনোই মানে প্রয়োজন পড়ে না। আমরা তো সেটা সবাই, আমরা এতজন যারা রয়েছি সকলেই সেটা অনুধাবন করতে পারেন। মা তার কি করেছেন, কি ওর মতো কি করলেন না? মা তার প্রেম, তারপরে ভালোবাসা, স্নেহ ইত্যাদির যে আঁচলটা ছিল সেটা কি করলেন উনি? ছড়িয়ে দিলেন কোথায়? সারা পৃথিবীর মধ্যে। আর সেই আঁচলের তলায় নিয়ে নিলেন পৃথিবীর সব লোককে, একেবারে আপন করে নিলেন। মা তিনি একবার কি আমরা ভাবতে পারি না যে প্রত্যন্ত গ্রাম, ভারতবর্ষের একটা প্রত্যন্ত গ্রাম জয়রামবাটি, সেখানে জন্ম নিয়েছেন এক নারী 1853 সালে। শোলগুলো বলছি কেন, কত আগে। তখন কি ছিল না? যার ছিল না কোনো সোশ্যাল মিডিয়া, না ছিল ইন্টারনেট, না ছিল এইরকম কমিউনিকেশন করার মতো যোগ দিয়ে আমরা সব কথা বলতে পারি না, ইন্টারনেট ছিল না তো, তাছাড়া এআই ছিল না, প্রথাগত শিক্ষা ছিল না, সবচেয়ে বড় কথা প্রথাগত শিক্ষা ছিল না, প্রচারের আলো ছিল না, অথচ নীরবে হয়ে উঠেছিলেন কি একজন হলিস্টিক, সম্পূর্ণ নেত্রী, অদ্ভুত নেতৃত্বের আদর্শ।
যা এই বিশ্বে বা আমাদের ইতিহাসে বিরল, কখনো খুব একটা দেখাই যায়। কারণ মা সর্বদা কি করতেন, খুব নীরবে, তাই না? নীরবে একটা নীরব পটভূমিতে থেকে কাজ করতে করে যেতেন। তারপরে জীবদ্দশায় খুব অল্প মানুষই তাকে বুঝতে পেরেছিল। তখনকার দিনে তো ফটো, মানে এই যে ছবিও তো সব জায়গায় প্রচারিত হয়নি না, বরঞ্চ প্রচার করতে দিতেন না। ছেলেরা, ঠাকুরের ছেলেরা বারণ করতেন যে সবার কাছে মাকে ওইভাবে প্রচার করুন না। আপনারা বোধহয় জানেন, একবার স্বামীজি ঠিক করেছিলেন, আগে কি ঠিক করেছিলেন, আগে মেয়েদের মঠ হবে, তারপরে হবে ছেলেদের মঠ। এইরকম মানে একদম উঠে পড়ে নিয়ে স্বামীজি শরীরটা তখন খুবই খারাপ, আগে তাড়াতাড়ি করে মাকে কেন্দ্র করে মেয়েদের মঠ তৈরি করার চেষ্টা করলেন। কিন্তু মা স্বামীজি শরীরটা খারাপ বুঝতে পারছে, এই নিয়ে যদি ওঠা মানে বেশি করেন উনি একদম শরীর পড়ে যাবে। তখন যোগানন্দ স্বামী বললেন, ওরে নরেন, মাকে এরকম এক্ষুনি লোকসমক্ষে টেনে এনো না, আমার দেহ থাকবে না, এখনই এটা করো না। এই স্বামী যোগানন্দ ওনাকে বারণ করে ওকে থামিয়ে দিয়েছিলেন। তাহলে বুঝুন, মাকে একেবারেই প্রকাশ্যে আসেননি। সেই মা প্রকাশ্যে এলেন কখন, শতবর্ষে বেশ কিছু জন লোক জানতে পারলো, শতবর্ষকে সারদা মঠ তৈরি হলো, আর তখন থেকে আস্তে আস্তে জানতে শুরু করলো আগে। তারপরে ১৫০-এ বেশ ভালো রকম ছড়িয়ে গেল বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায়, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, নানা ভাষায় নানাভাবে মাকে নিয়ে অনেক চর্চা হয়েছে। তখন অনেক দূর দূরান্তে ছড়িয়েও পড়েছে। এই যে বিপুল সাহিত্য ভাণ্ডার রচনা হয়েছে তার জীবন এবং ব্যক্তিত্বের নানা দিক থেকে, তার আধ্যাত্মিকতা, তার বিশ্বজনীনত্ব, করুণা, প্রজ্ঞা, ব্যবহারিক এবং আধ্যাত্মিক দিক ডাইরেকশন, যেসব সংঘজননী রূপে, এসব নিয়ে আলোচনা করছে। তবুও দেখছিলাম তার ব্যক্তিত্বের একটা অসাধারণ দিক প্রাপ্য মনোযোগ পাইনি, সেটা কিন্তু আমি এবার বলতে চাইছি। তা হলো অসামান্য নেতৃত্ব গুণ। সে যেটা মানে ম্যানেজমেন্টের যে আমরা আজকাল কেন আমি এটার উপর বলার চেষ্টা করছি কেন, আজকে বলুন তো, সবাই যেমন আগে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়তো, এখন আপনার পড়তে চায়, কত আগ্রহ ছিল, এখন তার সঙ্গে MBA-টা একটা অতি আগ্রহজনক স্টুডেন্টদের মধ্যে পড়ার আগ্রহ হয়েছে, তাই নয় কি? আপনারা আমার সাথে কি একমত? তাই যদি হয় ম্যানেজমেন্ট পড়ার, কারণ দেখছি ম্যানেজমেন্টটা যদি পড়া যায় তাহলে ভবিষ্যৎটা আমাদের খুব উজ্জ্বল। যদি আমরা একটা IIM-এ ঢুকতে পারি ক্যাট ফ্যাট দিয়ে, তাহলে আর দেখতে হবে না, আমাদের পেছন ফিরে দেখতে হবে না, মোটা মোটা পেয়ে ইত্যাদি ইত্যাদি ম্যানেজমেন্টের। অথচ এই যে মায়ের এই নেতৃত্বের কোনো সীমা পরিসে না, তার জীবনের এইটার দিকটাতে মায়ের এই নেতৃত্বের গুণটাকে আজকে একটু অনুসন্ধান করছি। যা আজও যদি আমরা সেটা দেখি, যা আজও আমরা ব্যক্তি, প্রতিষ্ঠান ও নেতাদের অনুপ্রাণিত করে চলেছে এবং নিরন্তর শতাব্দীর পর শতাব্দী ধরে করবেও, মানে সে এমন। এই আজকাল AGI, AI, ASI ইত্যাদি যে সবগুলো আছে না, AI সবই এখন মডার্ন যুগে এগুলো শুনেই থাকে। সুপার এজেন্সির মতো উদীয়মান প্রবণতার মুখে যুগে সারদা দেবীর প্রজ্ঞা গভীরভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে। এতে আচ্ছা আমরা ভাবুন দেখি, সেই প্রত্যন্ত গ্রামের মেয়েটি কি করে এইটাকে একেবারে মানে যুক্ত করতে পারছেন? আমরা তো গ্রামের মানে মুখ ঘুরিয়ে রয়েছে, কিছু জানে না, এরকম ভাবে ভাবি আমরা, ওরা আর কতটুকু বলতে পারলো, ওরা কি সুযোগই বা পেয়েছে। কিন্তু এটা কি আমরা অবাক হয়ে যাচ্ছি না যে এই প্রথাগত শিক্ষাহীন একজন গ্রাম্য নারী আধুনিক যুগের জটিলতায় কিছু বলছেন?
আমাদের নেতৃত্ব শেখাতে পারেন? সত্যি কি এটা একটা ওয়ান্ডার নয়? কি নেতৃত্ব, কি ম্যানেজমেন্ট ওদের মানে দেখবে। কিন্তু আমরা দেখি মায়ের এই যে ছোট ছোট কাজগুলি, মায়ের যে ডিসিশন নেওয়ার যে মায়ের বিভিন্ন বিভিন্ন কাজের মধ্যে দিয়ে এইগুলো এত সুন্দর করে প্রকাশিত হচ্ছে যে তা বলার না। তাই জন্য সারদা দেবীর জীবন একটা যেন জোরালো হ্যাঁ। এই যে বলছে না আমাদের নেতৃত্ব উনি শেখাতে পারেন, এটা যেন তার জীবনটা একটা জোরালো হ্যাঁ, স্পষ্ট। মা কোনো একটা ম্যানেজমেন্ট স্কুলেও পড়েননি, পড়াশোনাই করেননি বলছে, শিক্ষা না কোনো জায়গায় গিয়ে পড়াতেও যাননি, লেকচারও দেননি, কিন্তু তার জীবন জীবন সমগ্র জীবনটাই যেন একটা ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয়। তার যে প্রত্যেক কত কথা, কত এক একটা ধরে এক একটা ওদের আদর্শকে সঙ্গে যেন ওদের যে আইডিয়ালস, ওদের যে নীতি সব এত যে মিলে যায় সেটা কল্পনা করা যায় না। আমি এই কয়েকটা ওদের বলি যাতে আপনারা এগুলো এখন শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছেন, তাই জন্য ভাববেন এই যে পড়া, এখানে আমি পড়াচ্ছি কেন, পড়াচ্ছি না, আমি নিজেই জানি না তার পড়াবো কি। আর যেমন ওদের একটা কতগুলো নীতি আছে, ওদের যে কতগুলো মানে সেখানে আছে যেরকম ভিশন অ্যান্ড মিশন ম্যানেজমেন্ট ওদের রয়েছে, আবার ইনক্লুসিভ অ্যান্ড ডাইভার্সিভ ম্যানেজমেন্ট, তারপরে বলছে ক্রাইসিস ম্যানেজমেন্ট, স্টেবিলিটি, সার্ভেন্ট লিডারশিপ, সাইলেন্ট ইনফ্লুয়েন্স অন অথরিটি। এইগুলো শুনে কি মনে হবে বাপ রে বাপ, এর সঙ্গে আধ্যাত্মিকতার কি সম্পর্ক? এইগুলো শুনে কি, এইটা শুনলে পরে গভীর ভাবে চিন্তা করার। একজন ওই রকম ব্রাহ্ম নারী ওই রকম নীরব ভাবে থেকে গেছে, আর অত্যাধুনিক যে জ্ঞান সব অর্জন করে অত 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 উন্নতি করে যাচ্ছে মায়ের ভেতরে, সেগুলো তো আগেই, এটা তো হবেই, এগুলো বিচ্ছুরিত হয়ে উঠেছে, সেইগুলোর উপর ওরা বেশ করছে না, এগুলো উনি আগের থেকেই যেন ঠেলে রাশ ঠেলে দিয়ে গেছে যে ভবিষ্যতের এইগুলো, এবং তারা যখন চাইবে একবার যদি মানে আমার জীবনের জীবনীগুলোকে খোলে তখন দেখবে যে ওদের বুঝতে কত সুবিধা হয়। সেই যেমন আমরা যদি বলি যে উনি দৃষ্টিভঙ্গি আর লক্ষ্যের সমন্বয়, ভিশন অ্যান্ড মিশন, আমাদের কি দেখায় প্রত্যেকটা আধুনিক ব্যবস্থাপনায় দেখায় যে প্রত্যেক সুপ্রতিষ্ঠিত একটা মানে সুস্পষ্ট একটা দৃষ্টিভঙ্গি থাকবে আর লক্ষ্য, মানে আমাদের দৃষ্টিভঙ্গি মানে কিভাবে যাব আর এবং লক্ষ্যটা কি, এটা থাকবে। আর বিবেকানন্দ তো আমাদের মঠের জন্য কি বলেছেন বলুন, আমাদের অর্গানাইজেশনটার জন্য, আমাদের সংঘের জন্য কি কি বলেছেন, মিশন ভিশনটা কি আছে? আত্মানুমোক্ষার্থম জগদ্ধিতায়, তাই না? যে বলছেন যে উনি কি ছিলেন, যে নিজের মুক্তি ও work for the freedom of universe, work for the freedom of universe, তুমি নিজে বি ফ্রি, তুমি নিজে মুক্ত হও এবং কাজ করবে কি না অন্যের মুক্তির জন্য চেষ্টা করবে, হেল্প করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটাও বলছে বি অ্যান্ড মেক, আগে নিজে তৈরি হয়। মা ঠিক সেটা মার লাইফটা দেখে কি তাই মনে হয় না, উনি যেমন নিজে প্রজ্ঞা সম্পন্ন সাধন সম্পন্ন ছিলেন আর কত কত লোককে উনি রূপান্তরিত করে দিয়েছেন। তিনি প্রতিষ্ঠানের সংস্কৃতির রক্ষয়িত্রী হয়ে উঠেছিলেন, দৃষ্টিভঙ্গিকে শুধু নীতি আর পরিকল্পনায় নয়, সঙ্গের প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে আচরণের সঙ্গে প্রথিত করে দিয়ে গেছে। এই যে মা, এইগুলো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন কি মা তো কোথায় জয়রামবাটিতে বসে আছে, তাহলে তাহলে কি করে এটা করছেন, সেটা তো তিনি, এটা তো খুবই স্বাভাবিক, এটা তো প্রশ্ন উঠতেই পারে। কিন্তু আপনারা সব মায়ের জীবনীটা সবারই ভালো ভালো পড়া আছে, যে কোথাও কোনো প্রবলেম হলে
প্রবলেম না হলে ভালোবাসার মায়া যেখানেই যেতেন, মা যেখানেই থাকতেন, সে মায়ের বাড়িতেই হোক, বাগবাজারেই হোক, জয়রামবাটিতেই হোক, এই যে সব জায়গা কত লোক যেত কিসের আকর্ষণে, কেন ওরকম ভাবে মায়ের কাছে ছুটে যাচ্ছে, কোথায় প্রাণের টানটা পাচ্ছে? সেই জন্য বলছে তিনি হাজার হাজার মানুষকে আধ্যাত্মিক পথে পরিচালিত করেছিলেন, আর মানুষকে দেশের স্বাধীনতা, সমাজ সেবায় অনুপ্রাণিত করেছে। শুধু দৈনন্দিন পরস্পরকে হেল্প করা তা নয়, সে তো করবেই, মানে আমি বলতে চাইছি তো যে চ্যারিটি বলুন, ভালোবাসা বলুন, এগুলো তো বাড়ির ভিতরে করতেই হবে, করতেই হবে। তাছাড়াও এগুলো দেশের কাজে, তখনকার দিনে ভারতবর্ষের পরাধীন দেশে সেই কাজে করেছেন। একদিকে যেমন ভারতী প্রাণা মাতাজি, তারপরে সুধীরা দি, এদের সব নাম আশা করছি আপনারা জানেন। তাদের যেরকম ভাবে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কাজ করতে শিখে অন্য কাজে, বাইরের কাজের দিকে এগিয়ে দিয়েছে তখনকার দিনের সমাজের মধ্যে, আবার তার সঙ্গে ওদের নিজের মুক্তির পথ একেবারে সুদৃঢ় করে দিয়েছে, এটা তো করেছেন। আবার আধ্যাত্মিক মুক্তির জন্য এমন ভাবে অনুপ্রাণিত করেছেন, সুধীরাদির জীবন বা আমাদের ভারতী প্রাণা মাতাজির জীবন, যিনি আমাদের প্রথম প্রেসিডেন্ট ছিল, সে পড়লে তো আমরা হতবাক হয়ে যাই। তেমনি প্রফুল্লমুখী দেবী, এরা সব স্বাধীনতা সংগ্রামী এরকম কত মার কাছে ছুটে এসেছে, যে মানে যখন মানে অসম্ভব যন্ত্রণা দিচ্ছে, ব্রিটিশ থেকে করছে, মার কাছে থেকে অনুপ্রেরণা শক্তি নেওয়ার জন্য ছুটে এসেছে, সেখানেও করেছে। দেখুন কত ভাবে মা এই অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে এই আধুনিক সব কাজের জন্য। তারপরে দেখুন, ইচ্ছা করি আমি এগুলো বলছি যে না হলে তো এমনি শোনা যায়, মায়ের কথা যত শুনবো এত মিষ্টি মধুর, সে মিষ্টির রুটি সোজা করে খাও আর করে খাও, মিষ্টিই লাগবে। আমি এইটার সঙ্গে যুক্ত করতে, এইটা নিয়ে না বেশি আলোচনা হয়, মানে আমরা কত রকম শতরূপে সারদা ইত্যাদি ইত্যাদি জন্ম জন্মান্তরের মা করেছে, কিন্তু ওখানে আপনি ম্যানেজমেন্ট নিয়ে পারবেন না। তবে এই বইটাতে একটা আর্টিকেল আছে অন্তর্ভুক্তি, আরেকটা হচ্ছে ইনক্লুসিভনেস এন্ড ডাইভার্সিটি, মানে বিচিত্র সবকিছু, বৈচিত্র্য, যেমন বৈচিত্র্য থাকবে এবং সকলকে নিয়ে কাজ করার জন্য মায়ের এটা আছে। সেটা কি আজকের বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলিতে যেমন বৈচিত্র্যটা, মানে নানা রকম বৈচিত্র্য আছে, এবং অন্তর্ভুক্তিটা ব্যবস্থাপনার সঙ্গে একেবারে অপরিহার্য, তেমনি ঠিক মা কি করেছে বলুন তো, এই নীতিগুলোকে তার জীবনে কত সহজভাবে দেখিয়ে দিয়ে গেছে। এই সব যখন প্রাতিষ্ঠানিক রূপ না পেয়েছে, সব করতে হয়েছে, এত সব তো কত কত টাকা দিয়ে সব ম্যানেজমেন্ট করছে, তাতে দেখা যাচ্ছে কি না, এইতগুলি নীতিগুলোকে পরে ওরা যখন এই নীতিগুলো যখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, তার কত আগে মা জীবন দিয়ে করে দেখিয়ে দিয়ে গেছে। কেউ বলছেন নীতির যে ব্যবস্থাপনার যে প্রথম যে মানে বিখ্যাত ইম্পর্টেন্ট যে এটা আমরা আপনারা সবাই জানেন, ওরা সবাই জানেন। আবার এইটাই হলো ম্যানেজমেন্টের একটা বিশেষ ইম্পর্টেন্ট নীতি, কি না কেউ বর নয়, জগৎ তোমার, কেউ বর নয় মা, জগৎ তোমার। কি অসাধারণ কথা! এই সর্বজনীন অন্তর্ভুক্তি ও চেতনার প্রতিফলন। কেন চেতনার প্রতিফলন? জগৎ কেউ পর নয় মা, জগৎ তোমার। সারাটা জগৎ আমার, কেউ কেউ পর না হয় কখন? এটাই তো আসলে আমাদের শাস্ত্রের মূল কথা। কেউ পর নয় মানেই হচ্ছে সেই সকলের মধ্যে সেই মাই রয়েছেন। ধরে নিয়ে সে আত্মা, শরীর আত্মা আলাদা ইত্যাদি ইত্যাদি নানা সব আপনারা শুনছেন উপনিষদের অনেক কথা, সেটাই আবার এইভাবেও বলা যায় সব দিক দিয়ে যে সকলের মধ্যে সেই মা রয়েছে, সেই একই জন, একই আত্মার সব জায়গায় পরিব্যাপ্ত হয়ে আছে।
তাই জন্য বলছেন সেগুলোকে জানতে, জেনে আসতে, জানতে না কি প্র্যাকটিস করতে করতেই, ওই যে বলছে না ফুল নাড়াচাড়া করলে পরেই গন্ধ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি এগুলো চিন্তা করতে, শুনতে, বলতে বলতে জানবে জগৎ পর নয়, সবই তোমার। এটাই ম্যানেজমেন্টের ম্যাক্সিমাম। ম্যানেজমেন্ট করো, আপনাদের সকলকেই ম্যানেজমেন্ট করতে হয়। প্রথমত একটা যদি আপনারা বাড়ির মধ্যে যারা কর্তৃত্ব করতে হবেই, তারপরে আছে পাড়ার মধ্যে, তারপরে আছে দেশের মধ্যে, তারপরে বিশ্বে যারা যেখানে আছেন। এখন মেয়েরা যে কোথায় কে আছে বোঝাই যাবে না, এই মায়ের কৃপায় এখন মেয়েরা সর্বত্র আছে, এখানে এইটুকু আমরা বলতেই পারি। সার্বজনীন অন্তর্ভুক্তি চেতনার প্রতিফলন। ধর্ম, জাতি, লিঙ্গ, সামাজিক অবস্থান, কোন বৈষম্যগুলোকে উনি তার সবার উপরে চলে গেছেন। সমান প্রেম, সমান মর্যাদায় সকলকে আপন করে নিয়েছিলেন। তার কাছে তো আমরা জানি, তার কাছে মুসলিম দস্যু আফজাদ আর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী শারদানন্দ উভয় সবাই ছিলেন সমান প্রিয়। তিনি এইসব কথাগুলো যে বলছেন না, এটা আজকাল যে বলছে, তখন প্রচারের আলো ছিল না, এটাকে কিন্তু পেপারের হেডলাইন করার জন্য বলেননি, উনি এটা ফিল করেছেন, বলেছেন। সেটা আজকে পেপারের হেডলাইন কেন, একটা বড় বড় বইয়ের মূল তত্ত্ব হতে পারে। তাই এইরকম নিঃশব্দে বলে গেছে তার বিখ্যাত উক্তি, আমি সাধুরও মা, আমি অসাধুরও মা। অন্তর্ভুক্তি আর সার্বজনীন গ্রহণযোগ্যতার এক চরম উদাহরণ, আদর্শের একটা প্রচন্ড সুন্দর প্রতিফলন। তাই এই সবগুলো যখন শুধু আমরা এভাবে দেখছি, কিন্তু আমরা ভাবি যদি ওই সূত্রটাকে ওদের ওই নানা নীতি ঠিতির মধ্যে দিয়ে এইগুলোর সঙ্গে যদি যোগ রেখে পড়া যায়, সেটা কেমন হয় বলুন তো। যদি কোনোভাবে এইভাবে বইগুলো এই উদাহরণগুলো ওখানে ইনক্লুডেড হয়, তখন একটু ভাববেন তো সত্যি কি করা যায়, নাকি আমরা বাড়াবাড়ি করছি। করলে তারা কি সত্যি কতটাই উপকৃত হতে পারবে আমরা ধারণাও করতে পারছি না। এইগুলো একেবারে কালোত্তীর্ণ নেতৃত্বের একটা কালোত্তীর্ণ দৃষ্টান্ত। আরেকটা যখন দেখুন কতটা নেতৃত্ব বা এই যে কোনো ভেদ নেই। আমরা তো একটা গল্পটায় জানি যে যখন মা এই প্রথমের দিকে যখন মা ঠাকুরের কাছে এসছে, তখন তার বয়স কত হবে, 18তে তো হয়েছে, ষোড়শী পুজো হয়েছে, তারপর পরই ব্যাপারটা ঘটনাটা ঘটেছিল, তারপর ধরো 20 বা 20 কোঠায়। তো এইরকম এই অল্প বয়সীর মেয়ে, আচ্ছা যাক, সেখানে কি হলো, বা কি করলেন, একবার ঠাকুর আপত্তি করলেন যে একজন সন্দেহজনক চরিত্রের এক নারীর হাতে তার খাবারটা পাঠিয়ে দিয়েছে। ঘটনাটা সকলে আপনাদের জানা, এটা নিশ্চয়ই আমাকে রিপিট করতে হবে না। তো এইভাবে যখন চলে যাচ্ছে, আচ্ছা এই যখন এইটা হলো, তো এটা তাকে কি খবর, মা তাকে বললেন এই খাবারটা তো আমি পাঠিয়েছি, তো এটা আমি খাবো না, হাত তুলে বসে আছে, খাবো না, ই রে সর্বনাশ, কি করবো। তখন বলছে শোনো, যে উনি একেবারে ঠাকুরের কথা অক্ষরে অক্ষরে পালন করতেন, কি তার আনুগত্য, সেখানে উনি কি বললেন, আজকে খেয়ে নাও গো, আমি মা বলে যদি কেউ আমার কাছে চায় আমি না করতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি তো সকলের ঠাকুর। কি অসাধারণ, ভাবুন দেখি, বুকের মধ্যে তো একেবারে একটা ভূমিকম্প তৈরি করে দেয়। ওই 20 বছরের মেয়ে, মা দেখুন, একটা বয়স হয়ে গেলে সকলের মধ্যে একটা মাতৃভাবটা বেশিরভাগ জায়গায় হয়তো এমনিতেই এসে যায়, কিন্তু সেখানে একটা 20 কত ছোট মেয়ে, তার একটা উনি জানেন যে ঠাকুর এইরকম চরিত্রের মেয়েদের মোটেও ধার বাজতে দেন না। তখন সেইখানে উনি কত অনায়াসে বলছেন, মা বলে ডাকলে আমি তো কাউকে ফেরাতে পারবো না।
ঠাকুর যদিও বললেন আমি খাবো না কিন্তু মনে মনে খুশি হয়েছিলেন, এই জন্যই তো ওকে এনেছে, মাতৃভাব প্রচার করার জন্য এসছে, মনে মনে খুশি হয়েছে, এটা বলেনি কিন্তু। কিন্তু হ্যাঁ, তারপরে আবার যে ক্রাইসিস ম্যানেজমেন্ট এন্ড স্টেবিলিটি, কিন্তু ক্রাইসিস ম্যানেজমেন্ট এন্ড স্টেবিলিটি নিয়ে দেখুন গে কত লাইব্রেরি ভর্তি বই আছে, কত জায়গা থেকে কত রকম ভাবে ওদের শেখানো হচ্ছে। আর আমাদের মা কিরকম সহজে কত বড়, রামকৃষ্ণ মিশন তো তখন গড়ে উঠছে, রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ একেবারে গঠিত হচ্ছে যখন প্রাথমিক অবস্থায়, এই প্রথম দিকের বছরগুলিতে নানা অনিশ্চয়তা, কত রকম আজকে খেতে পাচ্ছে না, কালকে মাথা গোজার জায়গা নেই। মা মা সেই গয়াতে দেখে, বৌদ্ধ মন্দিরগুলো দেখে কত কেঁদে কেঁদে প্রার্থনা করেছে, ঠাকুর আমার ছেলেগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওদের একটা মাথায় স্থান দেওয়ার জায়গা দাও। সেই রকম করে একটা, তো অবশেষে শেষকালে সেটা কি হলো, একটা স্থান হলো, বেলুড় মঠের জায়গা কেনা হলো, স্বামী তখন ওখানে আছে। এই সময় কলকাতায় কি একটা মহামারী লেগে গেল, আপনারা সবাই জানেন, প্লেগ হতে শুরু করলো। আর আমাদের সমুদ্র হৃদয় স্বামীজি তিনি কি করলেন, তিনি বললেন যে আমার প্লেগের জন্য আমাদের টাকা নেই, রিলিফ করার জন্য টাকা নেই, তার জন্য কি আমাদের কাজ বন্ধ হয়ে যাবে, যাও বিক্রি করে দাও বেলুড় মঠের জন্য। এই তো স্বামীজি তখন দেখুন, অন্য ঠাকুরের ছেলেদের সাধ্য নেই আর ঠাকুর স্বামীজিকে থামাবার। মা শুধু বলছেন, বাবা নরে, তোমার এই জমি বিক্রি করার ইয়ে আছে নাকি, অধিকার আছে নাকি? আর বেলুড় মঠ একটা মাত্র তার কাজেই শেষ হয়ে যাবে, কিন্তু যুগ যুগান্তর ধরে কাজ করে যাবে। আর এটা তো আমার ঠাকুরের নামে, আমার নামে করে তোমরা ঠাকুরের উদ্দেশ্যে জমিটা কিনেছো, তুমি তো এটা বিক্রি করতে পারো না। মানে সাপের কি বলে না, বালি পড়ে যায় একদম মাথায় হয়ে যায়। স্বামীজি তৎক্ষণাৎ মেনে নিলেন। স্বামীজি তো জানতেন যে কি বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ বিনম্র ভাবে মায়ের এই নির্দেশ মেনে নিলেন, তার পরামর্শ যথাযথভাবে অনুসরণ করলেন। এই আধুনিক নেতৃত্বে দুটো মূল কথা, একটা হচ্ছে প্রকৃত নেতারা তীব্র স্বল্পমেয়াদী চাপের মুখে আসলো, অল্প স্বল্পমেয়াদী চাপ এসছে, দীর্ঘমেয়াদী লক্ষ্য রক্ষা করেন। মানে ওদের থিওরিটাতে এটা আছে যে তীব্র স্বল্পমেয়াদী যদি চাপ হয়, সেটার জন্য কিন্তু ওদের লক্ষ্য থাকবে দীর্ঘমেয়াদী লক্ষ্যটাকে রক্ষা করার। এটা তাই হলো, স্বল্পমেয়াদী মানে তৎক্ষণাৎ প্লেগের একটা চাপ পড়েছিল, কিন্তু তাই জন্য সেটাকে রক্ষা করার জন্য যে দীর্ঘমেয়াদী রিলিফ, দীর্ঘমেয়াদী জগৎ উদ্ধার, সেটাকে বন্ধ করে দেবে। শুনে তুমি 5 মিনিট, এই 4:30 বাজতে 5 মিনিট হলে আমাকে বলবো তো। আর এইটা হলো 1 নম্বর একটা নীতি। 2 নম্বর নীতি কি, এই কার্যকর নেতৃত্বের জন্য প্রশাসন, মালিকানা আর আইনগত দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা থাকবে। মা কি কোথায় কোন কোন ল কলেজে পড়েছেন, আজকাল তো ল কলেজে পড়ার জন্য তো লম্বা লম্বা লাইন হয়, মা কোথায় গেছেন এইসব, কিন্তু বললেন এইটা বিক্রি তুমি কি করে করবে। মানে দেখুন এত করে বোঝাচ্ছেন, কি অসাধারণ প্রজ্ঞা, তবুও কিরকম আমরা ভুলে ভুলে কত রকম কত কি করেছি। ওই মাকে বোঝা, ভুল বোঝা এবং না বোঝা। এই আরেকটা আমরা দেখি সাইলেন্ট ইনফ্লুয়েন্স, ওনার সাইলেন্ট ইনফ্লুয়েন্স ভার্সেস অথরিটি, এটাও একটা ওদের একটা বিশ্ববিখ্যাত মানে নীতি, যে মানে ম্যানেজমেন্টের প্রভাব বনাম কর্তৃত্ব, আধুনিক ব্যবস্থাপনা। মায়ের জীবন্ত দৃষ্টান্ত, তার কোনো আনুষ্ঠানিক পদ ছিল, আনুষ্ঠানিক পদ ছিল না, তবু তার প্রভাব ছিল সর্বোচ্চ। ভাবা যায় আর কিভাবে তিনি চেষ্টা করে বলা যায় যে কিরকম ভাবে তিনি করেছেন। দেখুন আনুষ্ঠানিক পদ বা এইসব না থাকলেও যখন মায়াবতীতে অদ্বৈতবাদের
জন্য অদ্বৈতবাদ ওখানে সাধনা করা হবে, মানে ওটার উপর বেস করে মায়াবতী তৈরি হবে। সেইখানে স্বামীজি গিয়ে দেখলেন কোথায় অদ্বৈত, ওখানে বেশ ঠাকুর জাকিয়ে বসে পুজো দিচ্ছে। তখন স্বামীজি বললেন এখানে এটা চলবে না, এই পুজো বন্ধ করো। ভাবুন তো, ওনার তো স্বামী, ওনার তো এরকম কি করে উনি তখন এদিকে ছেলেদের, স্বামীজির ছেলেদের মনে হচ্ছে যে আরে বাবা কি করে মা ঠাকুরের পুজো বন্ধ করে দেবো, এটা কি ঠিক হবে? কোথায় যাই, মার কাছে একবার জিজ্ঞেস করি। মা বলছে শোনো, ঠাকুর ছিলেন অদ্বৈত, তোমরাও অদ্বৈত, তোমরাও অদ্বৈত। এটা হয়ে গেল সঙ্গের একটা মূল দলিল। ঠাকুর ছিলেন অদ্বৈত, তোমরাও। যখন যেমন, যেখানে যেমন, সেখানে তেমন, সব কিছুর যে উদাহরণগুলো এত সুন্দরভাবে আসছে। আর বলছি তো, এগুলো তো লাইব্রেরির গুচ্ছের গুচ্ছের বই পড়ে আদর্শ নিয়ে তবে সব এটা হয়। তো এই ওদের যেরকম আছে ক্রিটিক্যাল পাথ মেথড সিলেকশন অ্যান্ড সায়েন্টিফিক কন্ট্রোলিং, এটা হলো ওদের ওদের ভাষায় হতো মা সায়েন্টিফিক কন্ট্রোলিং করেছিলেন। মা কি পড়ে টড়ে সায়েন্টিফিক কন্ট্রোলিং করেছেন আমি জানি না, কিন্তু করে একেবারে একটা মানে একটা অমূল্য দলিল রেখে গেছে। সেই জন্য তাই আবার এবার যদি ভাবি নারীদের কথা বলা যায়, তাদের কর্মজীবন, পরিবার, আধ্যাত্মিকতা, মেয়েদের সাফল্যের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। সারদা দেবী বলতেন আমাদের তো এখন এটাই একটা প্রবলেম হয়ে গেছে না, যে কটা বাজে দেখো, হ্যাঁ বুঝতে পারছি। তখন এটা এই যে বলছেন যে তাহলে কি করবে, আমাদের কত কাজ আমরা পারি না, সংসার সামলে, বাড়ি সামলে, অফিস সামলে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি ইত্যাদি ইত্যাদি সামলে আমরা হিমশিম নাস্তানাবুদ। মা বলছে সবুজ হোল হোল ম্যাজেস্টিক হোল হতে হবে, দৃঢ় হও, প্রেম হয়, এটা ওনার কথা। তিনি আধুনিক নারীর কর্তৃক তিনি নিজের আত্মপরিচয় না, তাদের যেন আত্মপরিচয় যেন বোর্ডরুমে হারিয়ে না যায়। আত্মপরিচয় না হারিয়েও বোর্ডরুম জয় করে। আত্মপরিচয় বলতে আমি ওই বাড়ির এই বউ, সে মানে আমার যে অস্তিত্বের মূল আছে সেখানে সেটাতে না হারিয়েও বোর্ডরুম জয় করে। তারপরে পরিবার গড়ে তোলেন এবং দায়িত্ব ত্যাগ না করে ঈশ্বরের সন্ধান করেন। এইগুলোকে নিজের আত্মপরিচয় রেখেও, নিজের আইডেন্টিটি, নিজের আত্মবিশ্বাস, নিজের আত্মশ্রদ্ধা রেখেও ওরা এইগুলো করে জমা করে দেখিয়ে দিয়েছেন। আরে এগুলো আসবে বলেই মা এরকম ভাবে করেছেন। আগে বলুন আমার যে সব আছে, সীতাই বলুন, অনেক কিছু দেখিয়েছেন, ওদের কোনো এটা বলছি না, যুগ অনুযায়ী বিষ্ণুপ্রিয়াই বলুন বা এরকম করে নেতৃত্ব দিয়ে নানা রকম ভাবে চারিদিক সামলে, শ্বশুর বাড়ি সামলে টামলে সেইভাবে মানে আদর্শ যে তৈরি করে দিয়েছে, কারণ ভবিষ্যৎটা ওইভাবে আসবে। ওনারা দেখছেন যে এই ভবিষ্যৎটা এরকম ভাবে মেয়েদের এই কাজ করতে হবে। দেখুন না উনি কেন গিয়ে থাকলেন বলুন তো ওই ছোট্ট একটা এসের ঘরে, ওই গ্রামের মেয়ে পাখি আকাশে ঘুরে বেড়াবার মতো এত জায়গায়, এত খোলামেলা জায়গায় যেখানে থেকে এসেছেন, এসে ঢুকলেন আটকোনা ছোট্ট একটু নহবতের ভিতর। আজকের ফ্ল্যাটে দেখুন, সব কটা ফ্ল্যাটে 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 কি অবস্থা, এইটুকুটুকু জায়গায়। কিন্তু তাতে কিন্তু উনি ওনার মনটাকে সংকীর্ণ করে নেননি। এইটা কিন্তু একটু অনুধাবন, চিন্তা করার কথা। যেখানে সঙ্গে সঙ্গে যে ওইটুকু জায়গায় থাকতে থাকতে আজকাল আমাদের মনটাকেও না সংকুচিত করে নি। সংকুচিত করলে হবে না, ওইটার একেবারেই হবে না। সায়েন্স বলে যে ছোট জায়গায় একসঙ্গে অনেকজন থাকলে পরে এগুলোতে এইসব এফেক্ট হয়, কিন্তু আমি বলতে চাইছি যে মা তো করে দেখিয়ে দিয়ে গেলেন। ওই খোলা পাখিটা যে আকাশের মধ্যে আনন্দে বিচরণ করতেন, তাকে ধরে পুড়িয়ে দেওয়া হলো একটা ছোট্ট খাঁচা, কিন্তু সেখানে উনি রইলেন ছোট্ট খাঁচায়, কিন্তু ওনার মনটা সেই বিশ্ব
আপন করতে শুরু করলেন। এগুলো আমরা তো ভাববো, তাই না? মায়ের এই রূপটাও একটু দেখবো। রামকৃষ্ণ সংঘের অর্ডার যেটা, তার অদৃশ্য কর্ণধার তিনি ছিলেন একজন একজন কি বলবো না, নারী বিবাহিতা। অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো দেখুন। নারী বিবাহিতা, তারপরে নিরক্ষরা। আর তিনি হলেন কি, নারী হয়ে ছেলেদের ছেলেদের সংঘের মানে একেবারে সংঘ জননী, বিবাহিতা হয়ে সন্ন্যাসীদের সংঘ জননী, নিরক্ষরা হয়ে এইরকম জ্ঞানী সব ছেলেদের নিয়ে তাদের ওপরে তিনি ছিলেন সংঘ। তিনি ছিলেন মানে এইরকম জননী, ঠিক বিশ্ব মাতৃত্বের জন্যই, মানে তার ভেতরের যে মাতৃত্ব, এই জগতের সত্যি কি এটা একটা বিস্ময় নেই। যাই জন্যই প্রথমে বলে একটা ওয়ান্ডার ওম্যান বলতে যে আমরা ওগুলো দেখি, ভারতবর্ষ তার আগেই কত একটা ওয়ান্ডার ওম্যানকে পৃথিবীর মধ্যে দেখিয়ে দিয়ে গেছেন। ভারতবর্ষের কন্ট্রিবিউশন তো, সীতাও একটা অসাধারণ, যাই বলো রাধা একটা আরেক দিকে অসাধারণ, সেরকম অসাধারণ সৃষ্টির তো মানে সব দিক থেকে ছাপিয়ে গেছে। সেইখানে সেটাই বলতে চাইছি, ভারতবর্ষ দেখুন সারা পৃথিবীতে। কিন্তু এবার আমার যে প্রশ্নগুলো একটু একটু মনে হয়, আমাদের মেয়েরা কেন এরকম ভয় পাবে, কেন এরকম হারিয়ে যাবে, কেন এরকম নীতিগত ভাবে সরে আসতে চাইবে? ওদের ভেতরের যে শক্তি সেটা তো আছে, এটা জানতে হবে, সেটাই বলছে। তো আপনাদেরও আমি বলছি, একটু ভেবে দেখবেন। যদি আমি ভুল হই আমাকে নিশ্চয়ই বলবেন, আমি একটু সময় দেবো আপনাদের কাছ থেকে উত্তর শোনার জন্য। এটা তো কোন একটা, আর সারদা দেবীর কাহিনী তো আমরা একটা ইতিহাসে পড়ছি না, উনি তো একটা ঐতিহাসিক চরিত্র নয়, ঐতিহাসিক চরিত্র এক্ষুনি ওর জীবনে। তারপরে কি একটা জীবন্ত আহ্বান, তিনি আমাদের প্রত্যেককে, শুধু তাই নয়, আপনি শুধু নারী নয়, নারী পুরুষ সবাইকে বলছে, প্রত্যেকের ভেতরে এই ওয়ান্ডার ওম্যান, ওয়ান্ডার ম্যান আছে, দেবত্ব তো আছে, ইনফিনিট পোটেনশিয়াল আছে। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের জানতে হবে, আর কিচ্ছু জানতে হবে না। সেই মহাশক্তি আমাদের ভেতরে, সেইকে জাগিয়ে তুলতে হবে। এবার আমি একটা কি ভুল, সত্যি কি জাগিয়ে তোলা যায় না? তাহলে আমাদের মেয়েদের এবং ছেলেদের কোনো দিকে না, সেই যে চরিত্রের মাপকাঠি, যে জীবনের মাপকাঠি উনি দেখিয়ে দিয়ে গেছেন, আমরা কি ছুতে পারছি? আমরা কি শুধু এই ক্লাস করে গেলেই হবে? একটু কি মনে আমাদের ধাক্কা দেবে না? মাগো, তুমি যে আদর্শ দেখিয়ে, যে জ্ঞানের আলো সকলের মধ্যে, আপনারা জানুন আর না জানুন, মা সেই শক্তি সকলের মধ্যে জাগিয়ে দিয়ে গেছেন। প্রত্যেকের ভেতরের এইগুলো জানেন। আসুন তার কাছ থেকে আমরা এই চ্যালেঞ্জের জগৎ কি কমপ্লিকেটেড হয়ে গেছে আগের থেকে, সব বলবে, সবাই বলবে, কিন্তু সেই জগৎ থেকেও মা ওই রকম গ্রামের মেয়েতে দেখিয়ে গেছে, সব পরিস্থিতিতেই আমরা পারি সব পরিস্থিতির ওপরে উঠতে। তাহলে আমরাও পারবো, সেটা মা আমাদেরও সবাইকে ওখানে সবার উপরে যেতে হবে। তার কাছে করুণা শিখে কর্পোরেট জগতের যে বিভাজিত নীতিগুলি, সংসারের বিভাজিত নীতিগুলোকে সরিয়ে রাখা, এসব চোলা লাগিয়ে দিয়েছেন তো কর্পোরেট ওয়ার্ল্ডে, প্রচন্ড বিভাজন, সবাই জানেন এগুলো। সেইগুলোকে সরিয়ে দিয়ে সংসারের সরিয়ে দিয়ে সমাজের সরিয়ে দিন, আমাদের সবাইকে এক করে দিতে হবে। আধুনিক জীবনের হয়ে গেছে না, অতিক্রম করে উপনিষদের মধ্যে একটা বাণী, সেটা আছে মা গৃধ কাস্য সিদ্ধনম, কারো অপরের ধ্বনি লোপ করো না। অসাধারণ, ঈশোপনিষদের প্রথম কটা লাইন লাইফ গুলোকে তৈরি করে দিয়েছে। আর এদিক থেকে ওদিক থেকে পড়ে দেখবেন, মা গৃধ কাস্য সিদ্ধনম, সর্বোপরি যেটা সর্বার ওপরে আছে তোমাদের ভেতর, সেই ডিভিনিটিটা আছে। সেই বলছে দর্শন করে মানব সেবা। বিবেকানন্দ যেমন ঘোষণা করেছেন, ভারতের আত্মা নারীদের আত্মার মধ্যে আছে, আপনাদের ভেতরে রয়েছে।
আর সে তার সেই আত্মার সবচেয়ে উজ্জ্বল প্রকাশ হয়ে গেল আমাদের শ্রীশ্রীমা। আমরা তিনি যেন আমাদের এই ওয়ান্ডার ওয়ামেন, ওয়ান্ডার ম্যান, যে কাল্পনিক না হয়, তিনি যেমন বাস্তব, তিনি যেমন দূরের নয় চিরকালের, তিনি যেন চির নিকটের, তেমনি অস্ত্রে সজ্জিত নয়, প্রেম দ্বারা সজ্জিত, এমনি তাতে সব কিছু জয় করতে পেরেছে। আর সেই শক্তি আমাদের ভেতরে আছেন, সবাই বলছি, উপনিষদ বলছি, সেই শক্তিকে আমাদের জাগিয়ে তুলতেই হবে। আমরা কি পারি না সেটাকে জাগিয়ে তুলতে? কিন্তু এই বিচিত্র মাকে সত্যি জানা, আপনারা কোন দিক দিয়ে যাবেন, এটা একটা ম্যানেজমেন্টের সামান্য একটা দিক থেকে বলা গেল। মার কোন দিক থেকে, একেবারে বাচ্চা মেয়ে হিসেবে বলুন, যাই সব দিক থেকে একটা ওয়ান্ডার হবে, সত্যি একটা অদ্ভুত লঙ্ঘ করে গেছেন সারা পৃথিবীতে। আজকে আমরা একটা সেই এইগুলোকে দিয়ে আমরা একটা প্রার্থনা তো করবো, যেন মা আমাদের ভেতরে সেই আমাদের সকলকে শক্তি, প্রজ্ঞা, প্রকৃত নেতৃত্ব, নিঃস্বার্থ প্রেম সহ আশীর্বাদ করুন। আর মাকে কিন্তু এবার আমরা একটা কথাও জানিয়ে দেবো, সত্যি এত তো রঙ্গ নেই, উনি লাস্ট রঙ্গ কি করে গেলেন, আমরা জানিয়ে দেবো মা, যারা আসেনি, তুমি বলেছিলে যারা আসেনি, মানেটা বুঝছেন? যারা আসেনি আমরা মাকে কেন মনিয়ে দেবো? হ্যাঁ, মা বলেছে যারা এসেছে, যারা আসবে, যারা আসেনি, সকলের জন্য রয়েছে তার এই শক্তি জাগানিয়ার প্রেম। সুতরাং মা আমি কিন্তু আমরা কিন্তু আবার তোমাকে একটু মনে রেখে দিচ্ছি তোমার কথা, যারা আসেনি। তো ওই রঙ্গময়ীর যে সত্য, কিছুই বোঝা যায় না, তারই একটা গান দিয়ে, যে তারই ছেলের মানে শারদানন্দের লেখা গানটা একটু দিয়ে শুনলে আমাদের ভালো লাগবে আশা করছি। তাই জন্য আচ্ছা, আরেকটা তার আগে আমি একটু বলি, আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনারা একটু বলুন না, কিছু বলুন, আমি বক বক করে গেলাম 1 ঘন্টা থেকে। কিছু বলার আছে? হ্যাঁ মাতাজি, আপনি যে প্রথমেই বললেন যে তার সাথে সাথীরা চলে গিয়েছিল, সাথীরা মাঠে ছেড়ে চলে গিয়েছিল, সঙ্গীরা, হ্যাঁ, তা একটা প্রশ্ন মাথায় সবসময় থাকে যে তারা হয় বুঝতে পারিনি, নইলে বুঝেও কালি কি ভরসা করতে পারিনি, নাকি মায়ের লীলা দেখাবার জন্য এই মায়ের অবতার। আমরা আসুন না, আমরা যেন এটা মনন করে এই উত্তরটা আমরা ভেতর থেকে পাই। প্রত্যেকে যদি ইভেন সবার যে এক হবে তা নয়, বা যাই হোক, যা ভেতর থেকে এটাই চিন্তা করি, সত্যি তাহলে কি করেছিলেন তাহলে? একটা একেবারে তো নিজের লোক, তাকে বিপদের মধ্যে ফেলতে পারি? ওরা কি তার মাহাত্ম্য একটু বুঝেছিল? আমার মাঝে মাঝে সন্দেহ হয়, তাহলে এরকম কাজ কি করা যেত? ওটা ভেবেছে কি ওই তোমাদের যা প্রশ্নগুলো আছে, এটা একটু আমরা ভেবে দেখি তো। এটা একটা ভাবার এবং চিন্তা করার, এবং তার উত্তরটা হয়তো আমার সঙ্গে তোমাদের আর কবে দেখা হতেও পারে, নাও হতে পারে, উত্তরটা কিন্তু সঙ্গমিত্রাকে দিয়ে দিলে ওই মেসেজ আমরা পেয়ে যাব, মানে উত্তরটা আমি পেয়ে যাব আশা করছি। আর কি আছে বলো? খুব সুন্দর প্রশ্ন, এটা সত্যি ভাবার কথা গো। আর একটা হচ্ছে মা যখন যেমন তখন তেমন বলেছেন, ওটা যদি একটু ভালো করে ব্যাখ্যা করেন আর একবার। যখন যেমন তখন তেমন, যার সাথে যেমন তার সাথে তেমনটা, এই কথাটা একটু একেবারে ম্যানেজমেন্টের একেবারে করা নীতির একেবারে আত্মকথা। যখন যেমন, সবাইকে কি সব একরকম ব্যবহার করলে হবে না? যার যেটা পছন্দ, যার পেটে যা সয় সেই রকম খাবার। তুমি এখন মানে সকলকে অসম্ভব ভালোবাসা দিতে হবে, তখন দেখা গেল যে যাকে কেউ মাথায় উঠলো, কেউ তলায় চলে গেছে। যে মাথায় উঠবে না, যে তলায় চলে যাবে না, আর যে ঠিকটা ওটা হজম করতে পারবে, তাকে আমি ভালোবাসা দেব। আর তাকে দেব না, কাকে দেব না জানি, এটাকে করলে একটা উচ্ছন্নে যাবে, তাকে একটু শাসন করবো। আমি সামান্য একটা উদাহরণ সাধারণ ভাবে দিচ্ছি। মা তারপরে দেখো কত রকম ভাবে, কত যখন যেমন তখন তেমন, মানে কি ওই তো পাঠাচ্ছে, নলিনী দিদের বলে দিচ্ছে যে আরে এই রে তত্ত্ব পাঠাতে হবে, এটা যদি আমি পাঠাই রাধুর বাড়িতে, ওরা মানে সাংঘাতিক। এখানে কি কিসের মধ্যে ছিলেন বলো তো? মা কিসের মধ্যে ছিলেন? যখন যেমন তখন তেমন
না করে উনি ছিলেন কি, যেখানে ঠাকুর দেখতে ভয়ে কেঁপে যেতেন, স্বামীজি ভয়ে যে সংসার থেকে দূরে চলে গেছেন, ঠাকুর কেঁপে উঠতেন, ওখানে থাকতে পারতেন। আর ওই রকম এতে কত দূরে ছিল, আর মা তার মধ্যে ঢুকে ওদের কথাগুলোকে জীবনে সুন্দর করে বলে দিয়ে গেছে। কিসে না আমাদের এই যে সব ছেলে মেয়েগুলো, তার ছেলে মেয়েগুলো আসবে, তারা যেন সবটা সবটা যেন একটু নিতে পারে, একটু নিয়ে যাতে এগিয়ে যেতে পারে, এই ব্যাকুলতা একটু একটু নিয়ে তোদের তোদের যে আছে ওই যে ওয়ান্ডার ওম্যান ভেতরে, যে তোদের এই আশ্চর্য শক্তি, আশ্চর্য মনুষ্যত্ব আছে, ওটা জাগিয়ে তুলতে হবে। আজকে দেশের অবস্থা এইসব নিয়ে যদি ডিসকাস করি হয়ে যাবে, কিন্তু আমরা যদি ঠিক ঠিক প্রতিবাদ, ঠিক ঠিক জায়গায়, ঠিক ওই জায়গায় কোথায় প্রতিবাদ করতে হবে, কোথায় করতে হবে না, কোথায় নীরবে থাকলেই কাজ হবে, এগুলোকে বুঝে করতে হবে। সব জায়গায় একরকম করে করলে হবে না সেইগুলো। এটাই যখন, তাছাড়া আর কি হতে পারে, কার কি মনে হয়, অন্যরা কেউ উত্তর দিন না, যখন যেমন অনেকের জীবনের মধ্যে দিয়ে গেছেন যারা এগুলো বলতে পেরেছেন, যে কেউ একজন যদি সত্যি বলেন এটা, তা আমিও তো শুনতে পারি, বলুন না যে কেউ একজন। মা বলছি, যখন যেই পরিস্থিতি আসবে সেই পরিস্থিতি অনুযায়ী সেইভাবে চলতে হবে, তো সেইটাও তো একটা। হ্যাঁ, না আমি উল্টো দিকে যাব বললে তো হবে না, না মানে সেই পরিস্থিতি অনুযায়ী আমাকে চলতে হবে। মাও ওই যে নলিনীদির যে কথাটা বললেন, মানে দুজনকে সমান ভাবে করা, যে নলিনীদি রাগ হয়ে যেতেন সবকিছুতে, যে আমাকে তো মানলো না, তাকেও মান্য দেওয়া হলো, আবার কাজটাও সুন্দর করে হলো। হ্যাঁ, মা যে সুন্দর করে এটা করলেন। আর আরেকটা হচ্ছে যে মাকে যে গণ্ডি ভাঙা মা বলা হয়, এখানেও তো মানে মার ভালোবাসাটা একদমই অন্যরকম ভাবে দেখা গেছে, তাই না? মানে কত রকম দেখুন, ওই যে বলরাম মন্দিরে বলরাম বাবুর বাড়িতে, যখন মায়ের বাড়িতে আছে, ওই একটু থিয়েটারের মেয়েরা যেত, তাদের ওরা তো একটু সম্ভ্রান্ত ঘরের লোক, ওরা গেলে আমি কিন্তু যেতাম। মা বললো কি করবো, আমি তো আর ওদের ফিরিয়ে দেবো না, বলরাম যেখানে ওর মায়ের একেবারে প্রাণের জিনিস, তাদেরও বলছেন কতটাই মানে ওই গন্ডি ভাঙা, যেহেতু গন্ডির মধ্যে থাকলে মোটেও বলতে না, বড় কেউ সম্মানিত কেউ আসলে তাদের আমরা সাবধান করে নিয়ে আসবো। সেই আশাটা নিয়েই তো মার কাছে আছি, যে আমাদের সবাইকে নিশ্চয়ই দেখবেন মা তো করবেনই, কিন্তু আমাদের একটু ওই আর কি চেষ্টা করতে হবে, মাকে কিছু না করলেও বোধহয় মা করবেন, এই বিশ্বাসটা রাখো, এই শরণাগতিটা রাখো। ওই যে বলেছেন, নইলে আগের থেকেই বলবে যারা আসে, মাকে শুধু মনে করে দেবো যারা আসেনি। আমরা সেই আসেনির দলে এখন এসেছি, এখন এসেছি। এখনো কি পুরোপুরি আসতে পেরেছি মা, সেটাও প্রশ্ন আছে। ওই চেষ্টা করছি মা। পারাপারি মাকে অপেক্ষা করবে, তুমি কতটা পারলে পরে মা হেল্প করবে। মা পারাপারি ধার ধারেন না, ওই তো গন্ডি ভাঙা, ওই মা বলে যে পারে তাকেও নেবে, যে পারবে না তাকেও নেবে। এবার আমরা এই করি, 4:30 বেজে গেছে, আমরা গানটা দিয়ে শেষ করি, তারপরে তো আপনাদের কি সব কিছু আছে বোধহয়, তাই তো? তাই করবো নাকি আরো কারো প্রশ্ন আছে কিছু? ভালো লাগছে প্রশ্ন করবো কি না? তাহলে ঠিক আছে, গানটা নেওয়ার পরে আবার একটু প্রশ্ন। ঠিক আছে দিদি, ঠিক আছে। গানটা আগে হয়ে যাক, মা গানটা আগে হয়ে যাক, তারপরে আবার আরেকটু প্রশ্ন। আচ্ছা, যদি সম্ভব হয় তো ঠিক আছে। মা তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, মা তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, আমি হাসিব কি কাঁদিব তাই, হাসিব কি কাঁদিব তাই
বসে ভাবতেছি, আমি অবাক হয়েছি। তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি। বিচিত্র এ ভবের খেলা, ভাঙা গড়া দুটি বেলা, বিচিত্র এ ভবের খেলা, ভাঙা গড়া দুটি বেলা, ঠিক যেন এক ছেলে খেলা, ঠিক যেন এক ছেলে খেলা। বুঝতে পেরেছি, আমি অবাক হয়েছি। মা তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি। এতকাল রইলাম কাছে, বেড়ালাম পাছে পাছে, এতকাল রইলাম কাছে, বেড়ালাম পাছে পাছে, চিনিতে না পেরে শেষে হার মেনেছি। তোমায় চিনিতে না পেরে শেষে হার মেনেছি। আমি অবাক হয়েছি, মা তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি। আমি হাসি